আজকে আমাদের কমিশনের এই বছরের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হলো। এখানে আমাদের মূলত আলোচ্য বিষয় ছিল আদালতের সাম্প্রতিক আদেশ নির্দেশনার উপর কার্যব্যবস্থা গ্রহণ, এই বিষয়ে পর্যালোচনা এবং প্রস্তাবনা, আর কয়েকটি বিবিধ আলোচনা ছিল। তো প্রথমে আদালতের যে বিষয়টি সামনে এসছে, আপনারা জানেন ঢাকা সিটি সাউথের একটি নির্বাচনী দরখাস্ত এবং সেটার পরবর্তীতে হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন সহ এটা যে নিষ্পত্তি করা হয়েছে সেটা সংক্রান্ত আলোচনা। তো এখানে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশনটি বিশদভাবে আলোচনা করেছি, দেখেছি, এবং অ্যাপিলেট ডিভিশন এখানে আমাদের নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং সুপ্রিমেসি অন ইলেকশন ম্যাটার্স এটাকে স্ট্যাবলিশ করেছেন ফার্দার, এবং এখানে 5টি ডিএলআর এর রেফারেন্স দিয়েছেন। আমরা ডিএলআর এর রেফারেন্সগুলো দেখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ভার্সেস ইলেকশন কমিশনের একটা ডিএলআর এর রেফারেন্স দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে মাহমুদুল হক ভার্সেস হেদায়েতুল্লাহ, এই ডিএলআর এর রেফারেন্স দেওয়া হয়েছে। অপরাপর বিষয়ের মধ্যে এই ডিএলআর এর রেফারেন্সগুলোতে যেটা বলা আছে যে নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা হচ্ছে প্রথম যে আইনি বিষয়টি ছিল সেটি নিয়ে আলোচনা। দ্বিতীয় বিষয় যেটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, এই রিলেটেড আপনারা জানেন যে গত 1 তারিখে মহামান্য অ্যাপিলেট ডিভিশন 2013 সালে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন যে বাতিল করা হয়েছিল সেটাকে সেট অ্যাসাইড করে স্ট্যাটাস কো এন্টে অর্থাৎ পূর্বাপর অবস্থায় ফেরত নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং আদেশের কপি অতি সত্বর অ্যাট ওয়ান্স নির্বাচন কমিশনে পাঠাতে বলেছেন এবং ব্যবস্থা নিতে বলেছেন। বিধায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। অতি সত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান। আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি। তার মধ্যে আমরা যে বিষয়গুলো বিবেচনায় নিয়েছি যে স্ট্যাটাস কো এন্টে বলতে কি বোঝায়, অর্থাৎ 2013 সালে জামাতের দলীয় নিবন্ধনের সাথে তাদের প্রতীক যে ছিল সেই প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। 2 নম্বর আমরা বিবেচনায় নিয়েছি যে নিবন্ধন প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল জামায়াতে ইসলামীকে 5 নভেম্বর 2008 সালে, সেই নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে। আর তৃতীয়ত হচ্ছে আমরা বিবেচনায় নিয়েছি আরপিও সংশ্লিষ্ট ধারা, আরপিওর অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আদেশ এর 90 ধারার 1 খ এ বলা আছে যে রাজনৈতিক দলকে যদি কোনো একটা মার্কা দেওয়া হয় সেটা তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে, এই বিষয়টি নিয়েছে। এখন সামনে এসছে যে আদালতের একটি ফুল কোর্ট সভার সিদ্ধান্ত এবং সেটার আলোকে এই দাড়িপাল্লা প্রতীকটিকে বাতিল করা হয় 2016 সালে। এটি ছিল একটি প্রশাসনিক পত্র যেটা রেজিস্ট্রারের মাধ্যমে তদানীন্তন নির্বাচন কমিশন পেয়েছিল এবং সেটার আলোকে এই ব্যবস্থাটি নিয়েছিল। কিন্তু আমাদের সামনে জামায়াতে ইসলামের যে আবেদন ছিল সেই আবেদনের সাথে একটি রিট পিটিশন এবং তার আদেশও আমাদের সামনে এসছে। রিট পিটিশন নাম্বার 3797 অফ 2006। এটাতে দাড়িপাল্লা যাতে কোনো দলীয় প্রতীক না হতে পারে, যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক, এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল। সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন
যে এটি নির্বাচনী প্রতীক হিসাবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান ক্ষুণ্ণ করবে না এবং এই রায়টি এখনও আমাদের জানা মতে বলবৎ আছে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের 69টি প্রতীক আছে, এটাকে আমরা 100-তে উন্নীত করব। এই পুরো কাজটি একসাথে সম্পন্ন হবে। এই ছিল হচ্ছে আপনার আদালতের রায় এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে জাতীয় সংসদের জন্য সীমানা নির্ধারণী। এটা আজকে উপস্থাপন হয়েছে মাত্র। আপনাদের শুধু সংখ্যাটা বলতে পারি আজকে, যেহেতু এটা আজকে মুলতবি করা হয়েছে, এটা ঈদের পরে নেক্সট সভায় এটা নিয়ে আলোচনা হবে। আবেদন জমা পড়েছে মোট 607টি এবং 75টি আসনের পুনর্বিন্যাস চেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে আবেদন করেছেন। এই আবেদনগুলো নিয়ে গবেষণা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কমিটি পর্যায়ে। এটা নিয়ে বিশদ আলোচনা আজকের মতো এখানেই মুলতবি করা হয়েছে, শুধুমাত্র আজকে এটা উপস্থাপন করা হয়েছে। এটা বিশদ আলোচনা হবে ঈদের পরে। আর আরেকটি বিবিধ বিষয় আলোচনায় এসছে যে আপনারা জানেন যে অত্যন্ত দ্রুত গতিতে আমাদের বিভিন্ন এনআইডি কার্ডের যে সংশোধনী প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হচ্ছে। 30শে জুন পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রামের সময় দেওয়া হয়েছে। আমাদের মাঠ পর্যায় থেকে আরও কিছু বিষয় শিথিল করার জন্য আমাদের কাছে আবেদন করেছিল, আমরা সেটাও নীতিগতভাবে অ্যালাউ করেছি। তবে সে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছি যাতে করে এখানে কোনো নিরাপত্তাজনিত কোনো কিছু বিঘ্ন না ঘটে। এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ। জি, আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা। আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7-এ পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপর কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। না, আর আমরা চিঠি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করছি না, তার কারণ অ্যাপিলেট ডিভিশন আমাদের ইয়েটাকে সেট অ্যাসাইড করেননি। এগুলো আইনি ব্যাপার, ওই যে আমরা ওখানে বলেছি ওনারা আইনি বিষয়গুলো ওনারা দেখবেন। না, ইভিএম নিয়ে যে কমিটি হয়েছে সেই কমিটি হচ্ছে এগুলোর ব্যবস্থাপনা এবং এটার ডিসপোজালের ব্যাপারে। আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না, স্থানীয় সরকার নির্বাচনেও এটি ব্যবহৃত হবে না। আমরা ওয়েট করব কনসেনসাস কমিশনের থেকে কোনো ফিডব্যাক আসে কিনা, না থাকলে তো বা থাকলে বা না থাকলে সেই অনুযায়ী আমরা তখন একটা চিন্তা ভাবনা করব। এটা এই মুহূর্তে বলা মুশকিল, এটা তো একটা হিউজ নাম্বার, এটা রেডিলি বলা যাবে না, এটা নিয়ে আলাদাভাবে আমাদেরকে ভাবতে হবে। আলোচনার বিষয় ছিল না, এটা পেন্ডিং রাখা আছে। একদম আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী, যেমন আইনে যে জিনিসগুলো আছে প্রশাসনিক আপনার যে অখণ্ডতা এবং জিওগ্রাফিক্যাল লোকেশন এবং স্ট্যাটাস, জনসংখ্যা, ভোট সংখ্যা এবং আমরা হিস্টোরিক্যাল অ্যানেকডোটটাও দেখব। ঠিক আছে, কোনটা জনসংখ্যা আছে, জনসংখ্যার সাথে ভোটার সংখ্যাটা ইন্টার রিলেটেড। জি, এগুলো স্থানীয় আমাদের একাধিক বিধিমালা সংশোধন করতে হবে। এখানে আবার এটা ব্যাপার আছে যে স্থানীয় সরকার নির্বাচনে যে ইয়েগুলো ব্যবহৃত হবে, আমরা এখন যেটা জানি যে ভবিষ্যতে হয়তোবা স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দলীয় ব্যানারে হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো দলীয় ব্যানারে ব্যবহৃত কোনো প্রতীক যেন স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত না হয়। আমাদের স্থানীয় সরকারের জন্য বর্তমানে 140টি প্রতীক আছে,
ছিল। এটাকে এখন আমাদেরকে রিভাইজ করতে হবে এই সবের আলোকে, ঠিক আছে? আর যে তিনটা ইস্যু কনসিডারেশন কথা বলছেন, জিওগ্রাফিক্যাল লোকেশন আর এই যে প্রশ্নটা কি? এর মধ্যে কোনটাকে প্রায়োরিটাইজ করতে? সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশের বাস্তবতায় আমাদের হয়তোবা জনসংখ্যার ব্যাপারটা একদম মানে ঐকিক হারে করা যাবে না, কারণ এটার সাথে বাউন্ডারির ব্যাপার আছে। আপনার ধরেন 229টা আসনের ব্যাপারে কোনো আবেদনই পড়ে নাই, সো ওখানে যদি জনসংখ্যার ভেরিয়েশনে থাকে জোর করে তো এটাকে আমার ডিস্টার্ব করার দরকার নেই, কনসেন্ট্রেশন ঠিক আছে? অনেক ধন্যবাদ সবাইকে। ওনারা আমাদের কাছে দুটো জিনিস একসাথে চেয়ে একটা আবেদন করেছেন, তবে আমরা যেহেতু এখন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি, এখন আমাদের সেক্রেটারিয়েট ওয়ার্কআউট করবে। এমনও হতে পারে যে তাদের নিবন্ধনটা যেহেতু কোর্টের আদেশ আমাদের হাতে আছে তাৎক্ষণিকভাবে দিয়ে দিব, আর অ্যাজ অ্যান্ড ওয়েন দাঁড়িপাল্লা প্রতীকটা হয়ে আসে তখন তারা উনি পাবেন। থ্যাংক ইউ।